হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি প্রভাসের রিসেন্ট মুক্তিপ্রাপ্ত কালকি 2898 এডি মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেন করব। এই মুভিটিতে আমাদের ভবিষ্যৎ পৃথিবী অর্থাৎ 2898 সালের পৃথিবীকে দেখানো হয়েছে এবং মুভিটি বেসিক্যালি হিন্দুদের পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই আমাদের মুসলিম ভাই বোনদের একটু বুঝতে সমস্যা হতে পারে, তবে আমি চেষ্টা করব ডিটেলসে এক্সপ্লেন করার। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। মুভি শুরু করার আগে গল্পটি বোঝার সুবিধার্থে কিছু কথা বলে নিচ্ছি। মহাভারতে উল্লেখিত পঞ্চপাণ্ডবদের একজন ভাই হলেন অর্জুন। অর্জুনের ছেলের নাম হলো অভিমন্যু এবং অভিমন্যুর স্ত্রী হলো উত্তরা। অর্জুনের গুরুপুত্র হলেন অশ্বত্থামা। এখানে অশ্বত্থামার রোলটি করেছেন অমিতাভ বচ্চন। আপনারা এই চরিত্রের নামগুলো মনে রাখবেন। এবার আমরা মূল গল্পে চলে যাই। মুভি শুরু হয় মহাভারতের যুদ্ধের অন্তিম সময়ে। এখানে যুদ্ধের ভয়াবহতার ছাপ স্পষ্ট। চারদিকে রক্ত, লাশ আর ধ্বংসস্তূপ। সেখানে অশ্বত্থামাকে দেখানো হয়। অশ্বত্থামা এখানে খুবই রেগেছিল, যার ফলে এক পর্যায়ে সে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে থাকা সন্তানকে হত্যা করার উদ্দেশ্যে একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, যেটা গিয়ে সরাসরি উত্তরার পেটে আঘাত করে। অশ্বত্থামার এরূপ নৃশংস কাজে ক্ষুব্ধ হয়ে কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন। অশ্বত্থামা মৃত্যুকে ভয় পেত না বলে কৃষ্ণ তার কাছ থেকে মৃত্যু কেড়ে নেন এবং তাকে বলে তার পুরো শরীর আজীবন কিরায় খাবে এবং তার শরীরের ঘা কখনো শুকাবে না। অশ্বত্থামা বলে, আমার এই ভুলের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? কৃষ্ণ বলে, আছে, কিন্তু তোমাকে তার জন্য কলিযুগের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দুনিয়া পাপে ভরে যাবে এবং পুণ্য উঠে যাবে, তখন আমার আরো একটি অবতার কালকে জন্ম নিবে। আজ যেমন তুমি একটি গর্ভ নষ্ট করতে চেয়েছো, সেদিন তোমাকে একটি গর্ভ বাঁচাতে হবে যেখানে আমি পালিত হব। তারপর কৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে তার মণিটি নিয়ে বলে, ওই সময় এই মণিটি নিজে থেকেই তোমার কাছে চলে আসবে, তখন তুমি বুঝে নিও সময় এসে গেছে। তারপর সিন কাট হয় 2898 এডিতে, অর্থাৎ মহাভারতের যুদ্ধের পর থেকে 6000 বছর পর। ততদিনে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ম্যাক্সিমাম জায়গায় ধ্বংস হয়ে গেছে। একমাত্র কাশী এখন অবশিষ্ট আছে, কিন্তু কোথাও গাছ নেই, পানি নেই, বৃষ্টি নেই, যার ফলে এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করছে। তখন একটি লোক এসে একটি বাচ্চাকে পানি পান করায়। রায়া নামের এই মেয়েটি এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে তো কেউ কাউকে ফ্রিতে পানি দেয় না। লোকটি তখন এই ব্যাপারে তেমন কিছু বলে না। তারা কাশী চলে আসে। এখানেও মানুষের উপর চলে নির্মম অত্যাচার। এই কাশীর শাসক এখন 200 বছর বয়সী সুপ্রিম রুলার ইয়াস্কিন। এখানে ইয়াস্কিন যে প্রাসাদে থাকে সেটাকে কমপ্লেক্স বলা হয়। এটা অত্যন্ত হাই টেকনোলজি দ্বারা তৈরি এবং দেখতে অনেকটা উল্টা পিরামিডের মতো। টেকনোলজি এখানে এত উন্নত হয়েছে যে বর্তমানে আমরা যা যা অসম্ভব দেখি, এখানে সবই সম্ভব। এই কমপ্লেক্সের ভেতরে রিচ সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে এবং তারা সব ধরনের সুযোগ সুবিধা পায়। আর বাইরে থাকে গরিব লোকেরা। কমপ্লেক্সের বাইরের কমান্ডারের নাম হলো মানাস। এখানে কিছু বাউন্টি হান্টার্সও আছে যারা ইয়াস্কিনের হয়ে কাজ করে নিজেদের জন্য কিছু ইউনিট জমা করছে, কারণ এখানে ইউনিট টাকার মতো করে কাজ করে। কেউ যদি 1 মিলিয়ন ইউনিট জমা করতে পারে, তবে সে কমপ্লেক্সের ভেতরে যেতে পারবে, আর এটা সবারই স্বপ্ন। কিন্তু এখানে মেয়েদের অবস্থা খুবই শোচনীয়, কারণ ইয়াস্কিন এখানে ডেমনের মতো। সে নিজেকে ঈশ্বর ভাবে। 200 বছর বয়সী এই ইয়াস্কিন নিজের সিডের মাধ্যমে মেয়েদেরকে ল্যাবে নিয়ে প্রেগনেন্ট করে। তারপর সেই সিড এক্সট্রাক্ট করে এক প্রকার সিরাম বানিয়ে নিজের শক্তি বৃদ্ধি করতে চায়। মেয়েদেরকে 120 দিন সেই সিড নিজেদের মধ্যে রাখতে হয়, কিন্তু মেয়েরা 100 দিনের বেশি সেই সিড নিজেদের মধ্যে রাখতে পারে না। হয় মেয়েটি মারা যায়, নয়তো তার গর্ভের সন্তান, আর না হয় দুজনেই মারা যায়। এই জন্য ইয়াস্কিনের সবসময় অনেক অনেক মেয়ের প্রয়োজন হয়। তাই বাউন্টি হান্টাররা অল্প বয়সী মেয়েদেরকে আলাদা করে ইয়াস্কিনের কাছে নিয়ে যায়, যেন ইয়াস্কিন তাদেরকে অনেক ইউনিট দেয়, যেটার সাহায্যে তারা কমপ্লেক্সের ভেতরে ঢুকতে পারবে। এখানে কিছুক্ষণ আগে আসা লোকেদের মধ্যে থেকে হান্টাররা মেয়েদেরকে বাছাই করছিল। তখন সেই বৃদ্ধ লোকটি রায়াকে হান্টারদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়। এই লোকটি আসলে রেবেলস এবং তার নাম হলো রুমি। এখানে যেমন ইয়াস্কিনের মতো খারাপ মানুষ আছে, তেমনি কিছু ভালো মানুষও আছে যাদেরকে রেবেলস বলা হয়। তারা শামভালা নামের একটি সিক্রেট জায়গায় থাকে, যে জায়গাটির খোঁজ এখনো ইয়াস্কিন পায়নি। এই শামভালার প্রধান হলো মারিয়াম নামের এই মহিলাটি। তারা মহাভারতের সবকিছু বিশ্বাস করে, অর্থাৎ অশ্বত্থামা এবং সেই কালকে অবতার, যে একসময় এসে সবাইকে রক্ষা করবে। রুমি বলে, আমার মন বলছে পুরাণে বর্ণিত সেই সময় চলে এসেছে। তখন আমরা সেখানে মৃণাল ঠাকুরকে দেখতে পাই, যার নাম এখানে দিব্যা। দিব্যা প্রেগনেন্ট। রুমি একটি পাথর বের করে দিব্যার পেটের সামনে ধরে
এটা দেখে দিব্যা সে সম্পর্কে জিজ্ঞেস করলে রুমি বলে, এখানে অশ্বত্থামার সেই মণিটি রয়েছে যেটা কালকে অবতার জন্মদানকারী মায়ের গর্ভের সামনে ধরলে জলজল করে উঠবে। দিব্যার সামনে পাথরটি অনেকক্ষণ ধরে রাখা হলেও ওই মণিটি কোনো আলো দেয় না, যার ফলে সবাই বুঝতে পারে দিব্যার গর্ভে কালকে অবতার নেই। তখন সেখানে হান্টাররা এসে আক্রমণ করে। ওই সময় রুমির হাত থেকে সেই পাথরটি পড়ে গেলে রায়া সেটি তুলে নিয়ে পালিয়ে যায়, কিন্তু রুমি আর দিব্যা ধরা পড়ে যায়। তাদেরকে ধরে কমপ্লেক্সের সামনে নিয়ে আসা হয়। কমান্ডার মানাস এসে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। সে প্রজেক্টরের সাহায্যে মারিয়ামের সাথে কথা বলে। সে মারিয়ামকে বলে, মারিয়াম যদি সাম্বালার খোঁজ দেয় তাহলে তারা দিব্যাকে ছেড়ে দেবে। দিব্যা মারিয়ামকে নিষেধ করে সাম্বালার খোঁজ দিতে। এটা শুনে মানাস রেগে গিয়ে দিব্যা এবং রুমিকে মেরে ফেলে। চলে যাওয়ার সময় মানাস লুকিয়ে থাকা রায়াকে দেখতে পায়, তাই সে কিছু হান্টারদেরকে রায়াকে ধরে আনতে নির্দেশ দেয়। একজন রেবেল রায়াকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু সেও ধরা পড়ে যায়। তখন সেখানে প্রবাসের এন্ট্রি হয়, যার নাম এখানে ভাইরাবা। ভাইরাবা এমন একজন হান্টার যে আজ পর্যন্ত কোনো ফাইটে হারেনি। তার একটি ছোট এআই কার আছে যেটার নাম বুজ্জি। বুজ্জি সেই রেবেল ছেলেটিকে অ্যানালাইসিস করে বলে এই ছেলেটির মূল্য 5000 ইউনিট। তখন সেই হান্টার আর ভাইরাবার মধ্যে সেই ছেলেটিকে নিয়ে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে ভাইরাবার কাছে সেই বাউন্টি হান্টার হেরে যায়। তারপর সিন কাট হয়ে কমপ্লেক্সের ভেতরে আসে। সেখানে আমরা দীপিকা পাডুকোনকে দেখি, যার নাম এখানে SUM80। এখানে আরো কিছু মেয়েদেরকে দেখানো হয় যারা যে মেয়েগুলোর উপর এক্সপেরিমেন্ট করা হতো তাদেরকে দেখাশোনা করত। এরপর কমান্ডার মানাসকে দেখানো হয়। হাজার হাজার মেয়ের উপর এক্সপেরিমেন্ট করেও তারা কোনো ফল পাচ্ছে না বলে মানাস ল্যাবের সায়েন্টিস্টের উপর রাগ দেখাতে শুরু করে। তখন একজন সায়েন্টিস্ট বলে, আপনার কথা মতো হাজারো মেয়ের উপর আমি এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু ইয়াসকিনের এই ফর্মুলা এতই শক্তিশালী যে মেয়েরা হয় ইনফার্টিলাইজ হয়ে যাচ্ছে, নয়তো 3 মাসের বেশি কেউই বাচ্চা গর্ভে ধারণ করতে পারছে না। এটা শুনে রেগে গিয়ে মানাস বলে, সুপ্রিমের সিরাম চাই, তোমাদের এক্সপ্লেনেশন নয়। তারপর তারা একটি মেয়েকে এক্সট্রাক্ট করার কাজ শুরু করে। মেয়েটিকে ত্রিভুজাকৃতির একটি চেম্বারে ঢুকিয়ে তার শরীর থেকে সিরাম সংগ্রহ করা হয়। মেয়েটি তখন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। তারপর মেয়েটিকে একটি জ্বলন্ত আগুনের শিখায় ফেলে দেওয়া হয়। এরপর মানাস আর সায়েন্টিস্ট সুপ্রিমের কাছে চলে যায় সিরামটি দিতে। আমরা তখন সুপ্রিমকে শূন্যে ভাসতে দেখি, যার সামনে 2টি এবং পিছনে 4টি আর্টিফিশিয়াল হাত রয়েছে। সে তার একটি হাত মানাসের কাছে পাঠিয়ে দেয় সিরামটি নিতে। সায়েন্টিস্ট তখন বলে, এই সিরামের মধ্যে এমন কি আছে যে 100 দিনের বেশি কেউ বাঁচতে পারে না। ইয়াসকিন সিরামটি বুকে সেট করতেই সে একটা ঝটকা খায় এবং পানিতে পড়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে পানি থেকে বের হয়ে বলে, অনেক বছর পর কেউ আমাকে মারার চেষ্টা করেছে। তখন ইয়াসকিনের একটি হাত গিয়ে সায়েন্টিস্টকে ধরে ফেলে। আসলে মানুষের উপর এত এত অত্যাচার আর নিরীহ মেয়েদেরকে এভাবে মেরে ফেলাটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তাই সে সুপ্রিম ইয়াসকিনকে মারতে চাচ্ছিল, কিন্তু উল্টা ইয়াসকিনই তাকে মেরে ফেলে। তারপর SUM80কে দেখানো হয়। অবাক করার বিষয় হলো SUM80 প্রেগনেন্ট, তাও আবার 5 মাসে। কিন্তু অবাক করার বিষয় হলো আজ পর্যন্ত কেউ 3 মাসের বেশি সার্ভাইভ করতে পারেনি। এটা লিলি নামের একটা মেয়ে দেখে সেও অবাক হয়ে যায়। সে SUM80কে বলে, তুমি তো অনেকবার চেষ্টা করার পরেও নেগেটিভ আসতো, তাহলে এটা কিভাবে হলো? SUM80 বলে, এটা কিভাবে হয়েছে সে জানে না। লিলি সবাইকে সবকিছু বলে দিতে চাইলে SUM80 না করে। লিলি তখন বলে, তোমার পেটে যা আছে সেটা ল্যাব এক্সপেরিমেন্টের ফল, এর কোনো বাবা নেই, সে কোনো সাধারণ বাচ্চাও নয়, তাই এর উপর মায়া দেখানোর কোনো দরকার নেই। SUM80 বলে, তার বাবা না থাকলেও মা তো আছে, আমি ওকে দেখে রাখবো। তারপর ভাইরাবাকে দেখানো হয়। সে রেবেল ছেলেটিকে নিয়ে তার বাসায় চলে আসে। ছেলেটি বারবার ভাইরাবাকে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন সুপ্রিমের কাছে না পাঠায়। সে শুনেছে ভাইরাবা অনেক ভালো মানুষ এবং বড় যোদ্ধা, তাই সে ভাইরাবাকে রিকোয়েস্ট করতে থাকে রেবেলসে যোগ দেওয়ার জন্য। ভাইরাবা এত বড় যোদ্ধা কিভাবে হলো জানতে চাইলে ভাইরাবা তার অতীত বলতে শুরু করে। ভাইরাবা বলে, এক যুদ্ধে তার পরিবারের সবাই মারা যায়, তখন এক ক্যাপ্টেন তার জীবন বাঁচায়। সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে ক্যাপ্টেন হিসেবে আমরা দুলকার সালমানকে দেখতে পাই। যাই হোক, ভাইরাবা বলে, এই দুনিয়ায় কিভাবে বাঁচতে হবে, কিভাবে লড়তে হবে সবকিছু ক্যাপ্টেন আমাকে শিখিয়েছে। ক্যাপ্টেন একদিন আমাকে বিক্রি করে কমপ্লেক্সে যেতে চেয়েছিল, কিন্তু সেদিন চালাকি করে আমি তাকে বেঁচে দিয়েছিলাম। কিন্তু ক্যাপ্টেন এতে রাগ না করে উল্টো আমার বুদ্ধি দেখে খুশি হয়। সিন আবারও বর্তমানে আসে। তখন সেখানে দিশা পাটানের এন্ট্রি হয়, যার নাম এখানে রক্সি। রক্সি আসলে ভাইরাবাকে পছন্দ করে।
রক্সি বলে সে কমপ্লেক্সের ভেতরে একটি কাজ পেয়েছে। এটা শুনে ভাইরাবা রক্সিকে রিকোয়েস্ট করতে থাকে তাকেও কমপ্লেক্সে নিয়ে যেতে। সে বলে এর জন্য সে সব করতে পারবে। ভাইরাবার কমপ্লেক্সে যাওয়ার এত ইচ্ছা দেখে রক্সি তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। পরদিন রক্সি ভাইরাবাকে নিয়ে কমপ্লেক্সে যায়। ভাইরাবাকে স্ক্যান করা হলে রক্সি এআই কে বলে ভাইরাবাকে টেম্পোরারি ওয়ার্কার হিসেবে নেওয়া হয়েছে। এআই তাদেরকে বলে ভাইরাবা শুধুমাত্র 60 মিনিটের জন্যই কমপ্লেক্সের ভিতরে থাকতে পারবে। আসলে ভাইরাবার জীবনে একটাই স্বপ্ন, সেটা হলো কমপ্লেক্সের ভেতরে যাওয়া। তাই 60 মিনিটের জন্য যেতে পেরেও সে অনেক খুশি হয়। রক্সির একটি জেনারেটর রুমে কাজ পড়ে। সে ভাইরাবাকে বলে এই জেনারেটর রুম কমপ্লেক্সের জন্য সূর্যের মতো, কমপ্লেক্সের সকল শক্তি এখান থেকেই আসে। ভাইরাবা হাঁটতে হাঁটতে একটি সুন্দর জায়গায় চলে যায়। সেখানে পৃথিবীটা অনেক সুন্দর। সেখানে আলো আছে, বাতাস আছে, গাছ ভর্তি ফল আছে, সমুদ্র, পুষ্প, পশু, পাখি সবকিছু আছে। এইসব দেখে ভাইরাবা আর রক্সি অনেক খুশি হয়। কিন্তু এই সবকিছুই ছিল আর্টিফিশিয়াল। তারপর তারা একটি জায়গায় চলে আসে যেখানে সব ধনী লোকেরা আরামায়েশে জীবন কাটাচ্ছে। ভাইরাবা তাদের সাথে সেখানে অনেক মজা করে, কিন্তু তার সময় শেষ হয়ে যাওয়ায় ভাইরাবাকে ধরে গার্ডরা বাইরে বের করে দেয়। তারপর সামেইটিকে দেখানো হয়। লিলি সামেইটির সাথে বিশ্বাসঘাতকতা করে তার ব্যাপারে সবাইকে সবকিছু জানিয়ে দেয়। এরপর সিন রায়ার কাছে আসে। সে আবারও হান্টারদের নজরে পড়ে যায় এবং একটি রোবট তার পিছনে লেগে যায়। সে একটি গুহায় ঢুকলে তার পিছু পিছু সেই রোবটটিও গুহায় ঢুকে তাকে ধরে ফেলে। তখন আমরা আবারও অশ্বত্থামাকে দেখতে পাই। অশ্বত্থামা সেই রোবটটিকে মেরে রায়াকে বাঁচিয়ে নেয়। সিন কমপ্লেক্সে আসে। তারা অবশেষে এমন একজনকে পেয়েছে যার ভ্রূণ এই প্রথমবার 5 মাস পর্যন্ত জীবিত আছে এবং বেবির গ্রোথও সাধারণ বাচ্চাদের থেকে অনেক বেশি। বাচ্চার গ্রোথ এভাবে বাড়তে থাকলে কিছু সপ্তাহের মধ্যেই ডেলিভারি করা সম্ভব। মানাস বলে সুপ্রিমের বাচ্চা চায় না, একে এক্সট্রাকশনের জন্য প্রস্তুত করো। এইদিকে রোবটটি অশ্বত্থামাকে শুট করায় তার শরীর থেকে রক্ত পড়ছিল। বাচ্চা মেয়েটি বলে ও তো আপনাকে শুট করেছিল, আপনার তো মরে যাওয়ার কথা ছিল, তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? সে আরো বলে আপনার মতো শক্তিশালী কেউ যদি রেবেলদের কাছে থাকতো তবে জিত আমাদেরই হতো। অন্যদিকে সামেইটিকে রেডি করে চেম্বারে পাঠানো হয় সিরাম এক্সট্রাক্ট করার জন্য। এক্সট্রাকশনের কাজ শুরু হতেই পুরো চেম্বারের পাওয়ার কাট হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এই সুযোগে সামেইটি সে চেম্বার থেকে পালানোর চেষ্টা করতে থাকে। মৃত মেয়েদেরকে যে দিক দিয়ে ফেলে আগুনে পুড়িয়ে ফেলা হয় সে ভুল করে সেদিকেই চলে যায়। তখন সেখানে লিলি এসে তাকে বাঁচিয়ে নেয়। লিলি বলে ভয় পেও না, আমাদের লোক বাইরে ওয়েট করছে। সামেইটি বলে আমাদের লোক মানে কে তুমি? লিলি বলে আমি আন্ডারকভার রেবেল, শাম্বালা থেকে এসেছি। আমি 2 বছর ধরে এখানে সিক্রেটলি কাজ করে যাচ্ছি। আমার সামনে অনেক খারাপ কাজ হয়েছে কিন্তু আমি কিছুই করতে পারিনি। কিন্তু তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমাকে বাঁচানোর চেয়ে বড় কাজ আর কিছুই হতে পারে না। তারপর ভাইরাবাকে দেখানো হয়। কমপ্লেক্স থেকে বের করে দেওয়ায় তার মন খুব খারাপ। তারপর আবারও সামেইটিকে দেখানো হয়। লিলি বলে এই কমপ্লেক্সে এরকম আরো অনেক বড় বড় টানেল আছে যেগুলোর ব্যাপারে কমপ্লেক্স নিজেও জানে না। তখন সেখানে একটি রোবট চলে আসলে লিলি রোবটটিকে বাইরে পাঠিয়ে দিয়ে সামেইটিকে অন্য রাস্তা দিয়ে চলে যেতে বলে। লিলি এখানে নিজেকে স্যাক্রিফাইস করে সামেইটিকে বাঁচায়। সামেইটি লিলির কথা মতো যেতে শুরু করে। ওই সময় অশ্বত্থামা কিছু একটা অনুভব করে। সে রায়ের কাছে জ্বলতে থাকা আলো দেখতে পেয়ে সেদিকে যায়। রায়ের কাছ থেকে সেই মণিটি হাতে নিয়ে এসে বলে এই সেই শিবমণি, অর্থাৎ সময় এসে গেছে। সে মণিটি নিয়ে তার কপালে লাগিয়ে দেয়। সাথে সাথে তার শরীরে থাকা সমস্ত ঘা শুকিয়ে গিয়ে সে আবারও আগের মতো শক্তিশালী হয়ে যায়। এইদিকে সামেইটির সামনে একের পর এক বিপদ আসতে থাকে, কিন্তু সে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন পুরো কাশি জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর একজন লোক এসে মানাসকে বলে বানি তাকে ডেকেছে। সে বানির কাছে গেলে বানি বলে এই ধনুকটা আমরা মাইনিং এর কাজ করার সময় পেয়েছি। আমি অ্যানালিসিস করে জানতে পেরেছি এটা আসলে ব্রহ্মাস্ত্র এবং স্বয়ং ব্রহ্মা এটি তৈরি করেছিলেন। মানাস সেটা ধরতে গেলে বানি তাকে বারণ করে, কারণ এটা তোলা কারোর পক্ষে সম্ভব নয়। বানি বলে এটা আমাদের বোঝারও বাইরে, দুনিয়ায় নিশ্চয়ই নতুন কোনো শক্তি জাগ্রত হতে চলেছে। এরপর সিন সামেইটির কাছে আসে। রেবেলরা সামেইটিকে উদ্ধার করে তাকে নিয়ে শাম্বালা যাচ্ছে। এখানে এই লোকটির নাম ভিরান। ভিরান বলে কমপ্লেক্সের বাইরের বাতাস দূষিত এবং এতদিন কমপ্লেক্সের ভেতরে ছিলে, তাই অক্সিজেন মাস্ক পরে রাখবে। ভিরান বলে লিলি কোথায় আর সে কেনই বা তোমাকে বাঁচালো? সামেইটি বলে আমি কিছুই জানি না, সেখানে কায়রা নামের একটি মেয়েও ছিল। সে সামেইটিকে তার নাম জিজ্ঞেস করলে সামেইটি বলে আমাদের কোনো নাম হয় না। সে তার হাতের মার্কটি দেখালে
কায়রা বুঝতে পারে সে আসলে প্রজেক্ট নাম্বার সাম 80। কায়রা সেখানে থাকা আরেকটি ছেলেকে দেখিয়ে বলে ওর নাম আজ্জু। সাম্ভালা গিয়ে আমরা বিয়ে করে নিব। সাম 80 বলে বিয়ে মানে কি? কায়রা বলে বিয়ে মানে হলো দুইজন মানুষের সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা। কায়রা তখন তার নাম রাখে সুমতি। সে সাম 80কে বলে সুমতি একটু ওল্ড ফ্যাশন হলেও সাম 80 থেকে ভালো। এবার থেকে আমরা সাম 80কে সুমতি বলেই ডাকবো। ভিরানদের কারের সামনে তখন কমপ্লেক্সের কিছু গার্ড চলে আসে। তারা সাম 80কে খুঁজছিল। তারা কারের গেট ওপেন করে ভিতরে সার্চ করতে শুরু করে। তখন সেখানে কায়রাকে দেখে ফেলে। কায়রা তখন একজনকে এবং আজ্জু অপরজনকে মেরে ফেলে, কিন্তু মরার আগে ওই লোকটি হান্টার অ্যালার্ট বাজিয়ে দিয়ে যায়, যা দেখে তারা দ্রুত সেই জায়গা ত্যাগ করে। সিন ভাইরাবার কাছে আসে। সে কমপ্লেক্সে যাওয়ার চিন্তায় বিভোর। সে শুধু ভাবে কমপ্লেক্সে গিয়ে এই করবে সেই করবে। তখন ওই লোকগুলোর পাঠানো অ্যালার্টটি ভাইরাবার কাছে আসে। অ্যালার্টটি দেখে সে ইউনিটের লোভে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন কায়রাদের কাছে একটি বাউন্টি হান্টার চলে আসে। এটা দেখে কায়রা আজ্জুকে সুমতির খেয়াল রাখতে বলে নিজে চলে যায় সেই হান্টারকে মোকাবেলা করতে। কায়রা খুবই বুদ্ধিমত্তার সাথে দুজন হান্টারকে মেরে ফেলে। তখন সেখানে আরো কিছু হান্টার চলে আসে। কায়রা এবং আজ্জু সবাই মিলে তাদেরকে প্রতিহত করতে থাকে। আজ্জুকে আঘাত করে একজন হান্টার সুমতিদের কারে ঢুকে পড়ে। এটা দেখে কায়রা এসে ফাইট করতে শুরু করে। কায়রা হান্টারকে নিচে ফেলে দেয়। হান্টারটিও তখন নিচে থেকে কায়রার পা টেনে ধরে। এটা দেখে সুমতি কায়রার হাত ধরে তাকে তোলার চেষ্টা করতে থাকে। আজ্জু এসে সুমতিকে সাহায্য করে, কিন্তু ওই সময় ওই হান্টারটি কারে উঠে আসতে চাইলে কায়রা নিজের জীবন দিয়ে সুমতিদেরকে বাঁচায়। এদিকে বুজ্জি ভাইরাবাকে গাইড করে সুমতিদের লোকেশনে নিয়ে যাচ্ছে। ততক্ষণে অন্যান্য বাউন্টি হান্টাররাও এসে সুমতিদেরকে ঘিরে ধরে। একজন বাউন্টি হান্টার যখন ভিরানকে মেরে ফেলবে তখন সেখানে অশ্বত্থামা এসে তাকে বাঁচায়। তারা সবাই অশ্বত্থামার উপর গুলি করতে শুরু করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। অশ্বত্থামার সাথে রায়াও আসে। ভিরান রায়ার কাছে মণি কোথায় জানতে চাইলে রায়া তাকে অশ্বত্থামার কপালের দিকে ইশারা করে। অশ্বত্থামা সকলের সাথে ফাইট করে এক এক করে সবাইকে মারতে থাকে। তখন সে সুমতির গর্ভের বাচ্চার হৃদস্পন্দন অনুভব করে। এটা শুনে সে সুমতির কাছে যেতে থাকে। ওই সময় সকল হান্টাররা তাকে ধরতে আসলে সে এক এক করে সবাইকে ধরে উপরে তুলে আছাড় মারে। সে সুমতির কাছে এসে তাকে মা বলে ডেকে প্রণাম করে। তারপর আবারও ফাইট করতে শুরু করে। তখন সেখানে ভাইরাবা এসে অন্য হান্টারদেরকে মারতে শুরু করে, কারণ যে সুমতিকে ধরে নিয়ে যেতে পারবে সে 5 মিলিয়ন ইউনিট পাবে। তারপর শুরু হয় ভাইরাবা আর অশ্বত্থামার মধ্যে লড়াই। ভাইরাবা হাই টেকনোলজি ব্যবহার করে নিজের অনেকগুলো রূপ তৈরি করে। অশ্বত্থামা এসব টেকনোলজির ব্যাপারে কিছুই বুঝতো না, কিন্তু তার যুদ্ধের টেকনিক ছিল অনবদ্য। অশ্বত্থামার শক্তির কাছে ভাইরাবার মতো হার না মানা যোদ্ধাও যেন কিছুই না। ফাইটিং এর এক পর্যায়ে অশ্বত্থামা যখন ভাইরাবাকে মেরে ফেলবে বুজ্জি এসে তাকে বাঁচায়। বুজ্জি অশ্বত্থামার সাথে ফাইট করতে আসলে সে বুজ্জির একটি চাকা খুলে ফেলে। বুজ্জিকে আঘাত করায় ভাইরাবা অনেক রেগে যায়। তারপর তারা আবারও ফাইট করতে শুরু করে। এদিকে বানি মানাসকে বলে সাম 80 সিরামের কি অবস্থা। মানাস বলে শুধুমাত্র 1 ড্রপই এক্সট্রাক্ট করা গেছে। মেয়েটাকে ধরার চেষ্টা করছি, কিন্তু 8 ফিট লম্বা এক বুড়ো এসে সবাইকে মেরে ফেলছে। বানি বলে ওর মাথায় কি কোনো মণি ছিল? মানাস বলে হ্যাঁ, লাইটের মতো কিছু একটা ছিল। এটা শুনে বানি বলে অশ্বত্থামা এসে গেছে। ওর জন্ম এই যুগে হয়নি, ওর মৃত্যু নেই। পুরাণের কথাই সত্যি হতে চলেছে। ওই প্রেগনেন্ট মেয়ের গর্ভে যে আছে সে ভগবানই হবে। আমার পূর্বপুরুষেরা বলেছিল 6000 বছর পর পর কেবল একবারই আশ্বিনী নক্ষত্র তিথি আসে। তখন সকল প্ল্যানেট অ্যালাইভ হয়ে একটি রেয়ার এক্লিপস পারফর্ম করবে। এই বাচ্চার জন্ম যদি ওই সময়ে না হয় তবে আগামী 6000 বছরেও এই তিথি আর আসবে না। কিন্তু যদি হয়ে যায় তবে আমাদের সুপ্রিমের জীবনের ঝুঁকি আছে। তাই আমাদেরকে এখনই এই বাচ্চার জন্ম হওয়াটা আটকাতে হবে। ভিরান সুমতি আর অশ্বত্থামাকে নিয়ে সাম্ভালায় চলে আসে। এত বড় মানুষ দেখে সাম্বালার লোকেরা ভয় পেয়ে অশ্বত্থামার দিকে গান ধরে রাখে। ভিরান সেটা লক্ষ্য করে তাদেরকে আটকায়। সবাই তখন ভিরানকে জিজ্ঞেস করে এই লোকটি কে। ভিরান বলে আমি জানি না, কিন্তু যেই হোক আমাদের শত্রু নয়। সুমতি কার থেকে নামার সময় অশ্বত্থামা তার হাত বাড়িয়ে দেয়। তখন সেখানে একজন ভিরানকে বলে এই মেয়েটিকে এখানে কেন এনেছো? একে যে ধরে দিতে পারবে সে 5 মিলিয়ন ইউনিট পাবে। কমপ্লেক্সে যাওয়ার লোভে সবাই এর পিছনে পড়ে আছে। একে কে বাঁচাবে? অশ্বত্থামা বলে আমি বাঁচাবো। লোকটি বলে তোমার কি মনে হয় লম্বা হওয়াই যথেষ্ট? জীবনে কখনো যুদ্ধ দেখেছো? রায়া বলে এক্সকিউজ মি, উনি মহাভারতের সময় শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করেছে, কিন্তু তার এই কথা কেউই বিশ্বাস করে না। তবে মারিয়াম বিশ্বাস করে। সে বলে ভগবান জন্ম দেওয়া মা চলে এসেছে, ওরা এখানেই থাকবে। এই কথা সাম্বালার সবাইকে জানিয়ে দাও।
সেই লোকটি তখন বলে, থামো সবাই, এই মেয়েটি কেবল ল্যাব থেকে পালিয়ে আসা এক সাধারণ মেয়ে। আর কি প্রমাণ আছে যে এই মেয়ের গর্ভে যে আছে সে ভগবান? ঠিক তখনই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। তারা শেষ কবে বৃষ্টি দেখেছিল সেটা তাদের মনে নেই, তাই বৃষ্টি হয় তারা সবাই খুব খুশি হয় এবং সুমতিকে তাদের দেবীমা হিসেবে মেনে নেয়। সিন কাট হয়ে ভাইরাবার কাছে আসে। কমপ্লেক্সে যাওয়ার লোভে ভাইরাবা অন্য হান্টারদেরকে মেরে একাই সুমতিকে নিয়ে যেতে চেয়েছিল, তাই অন্য হান্টাররা রেগে গিয়ে কমপ্লেক্সে ভাইরাবার নামে কমপ্লেন করে দিয়েছে। তাই তারা ভাইরাবার সকল ইউনিট সিজ করে দিয়ে ভাইরাবাকে পার্মানেন্টলি কমপ্লেক্সে যাওয়ার থেকে ব্যান করে দেয়। ভাইরাবা সারা জীবন শুধু কমপ্লেক্সে যাওয়ার স্বপ্ন দেখে এসেছে, কিন্তু আজ তার সব স্বপ্ন ভেঙে যাওয়ায় সে পুরোপুরি ভেঙে পড়ে। সে তার বাসায় আটকে রাখা সেই রেবেল ছেলেটিকে মুক্ত করে দেয়। সেই রেবেল ছেলেটি তখন তাকে তার সাথে সাম্ভালা যাওয়ার কথা বলে। তারপর ভাইরাবা মানাসের সাথে দেখা করে বলে ওই বুড়োর এত শক্তি যে তারা কেউই সেই বুড়োর সাথে পারবে না, পারলে একমাত্র সেই পারবে। ভাইরাবা বলে রেকর্ড চেক করে দেখতে পারেন, আমি আজ পর্যন্ত একটা ফাইটও হারিনি, এটাও হারবো না। মানাস বলে ঠিক আছে, যদি সেই মেয়েকে ধরে আনতে পারো তবে আমি কথা দিচ্ছি আমি নিজে তোমার হাত ধরে তোমাকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাব। তারপর সিন সাম্ভালায় আসে। রায়া অশ্বত্থামাকে বলে এই লাঠিটি এবার তো ফেলে দাও। অশ্বত্থামা বলে এটা সাধারণ কোনো লাঠি নয়, এটা পুরনো এক যুদ্ধের অস্ত্র। রায়া তখন জিজ্ঞেস করে কেমন ছিল তোমাদের যুদ্ধ, তখনও কি অনেক মানুষ মরেছিল? আমার তো মনে হয় তুমি তখন সবচেয়ে বড় যোদ্ধা ছিলে। অশ্বত্থামা বলে না, আমি সেই যুদ্ধে হেরে গিয়েছিলাম। রায়া বলে কে তোমাকে হারিয়েছিল? অশ্বত্থামা বলে অর্জুন। রায়া বলে ওহ, তাহলে অর্জুন সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল? অশ্বত্থামা বলে না, সবচেয়ে পাওয়ারফুল ছিল কর্ণ। কর্ণের মতো যোদ্ধার মৃত্যু এভাবে হওয়া উচিত ছিল না। এই অস্ত্র কর্ণেরই ছিল, কর্ণ নেই তাই সেই অস্ত্র এখন লাঠি হয়ে গেছে। এইদিকে ভাইরাবা তার সকল ইউনিট খরচ করে অত্যাধুনিক সব হাতিয়ার বানাচ্ছে সাম্ভালায় গিয়ে সুমতিকে আনবে বলে। সুমতি অশ্বত্থামাকে বলে সে এখানে থাকতে চায় না, তার আশেপাশে যারা আসছে সবাই মারা যাচ্ছে। সে আরো বলে আমাকে সবাই কেন এভাবে মা মা বলে ডাকছে। অশ্বত্থামা বলে কথায় আছে ঈশ্বরের মধ্যে পুরো বিশ্ব থাকে, আর আপনি সেই ঈশ্বরকে জন্ম দিতে চলেছেন। সুমতি বলে যার এখনো জন্মই হয়নি তার জন্য সবাই মারা যাচ্ছে, এই কেমন কথা? অশ্বত্থামা বলে প্রত্যেক মৃত্যুরই একটি উদ্দেশ্য থাকে। সুমতি বলে আমি কেন? অশ্বত্থামা বলে সবচেয়ে কঠিন বোঝাটি সেই উঠাতে পারে যার সেটা সামলানোর ক্ষমতা আছে। আপনি আপনার গর্ভে একজন ভগবানকে স্থান দিয়েছেন, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে। তারপর সেই ছেলেটি ভাইরাবাকে নিয়ে সাম্ভালায় চলে আসে। সাম্ভালার লোকেরা তাকে নিয়ে ভিরানের কাছে যাচ্ছিল, কিন্তু ভাইরাবা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে মেরে একাই চলে যায়। বিপদ বুঝতে পেরে অশ্বত্থামা সুমতিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার সামনে তার একটি ক্লোন এসে দাঁড়ায়। তারপর শুরু হয়ে যায় দুই অশ্বত্থামার মধ্যে লড়াই। বলার সুবিধার্থে আমরা একজনকে আসল এবং অন্যজনকে নকল অশ্বত্থামা বলবো। নকল অশ্বত্থামা আসল অশ্বত্থামার সেই লাঠিটি ভেঙে ফেলে, কিন্তু ভাঙা লাঠি দিয়েই সে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে আসল অশ্বত্থামা নকল অশ্বত্থামাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। তখন নকল অশ্বত্থামা তার আসল রূপে ফিরে আসে, অর্থাৎ ভাইরাবাই অশ্বত্থামার রূপ নিয়ে এতক্ষণ তার সাথে লড়াই করছিল। ভাইরাবা সুমতিকে নিয়ে যেতে চাইলে অশ্বত্থামা তার দিকে কর্ণের সেই লাঠিটি ছুঁড়ে মারে। ফাইটের এক পর্যায়ে ভাইরাবাকে আঘাত করার সময় বুজ্জি এসে আবারও ভাইরাবার প্রাণ বাঁচায়। তখন সে তার কারে ঢুকে বুজ্জিকে একটি বিশাল রোবটে কনভার্ট করে নেয়। ততক্ষণে সেখানে সাম্ভালার বাকি লোকেরাও চলে এসেছে। সবাই মিলে ভাইরাবাকে আটকানোর চেষ্টা করতে থাকে। ওই সময় আকাশে বড় বড় বিস্ফোরণ হয়। আসলে সাম্ভালার খোঁজ পেয়ে মানাসও সেখানে তার সৈন্য নিয়ে চলে এসেছে। মারিয়াম সেটা দেখে সুমতিকে ভিতরে নিয়ে যায়। একদিকে ভাইরাবা, অন্যদিকে কমপ্লেক্সের শত শত সৈন্য। এতজনের সাথে সাম্ভালাবাসী কিভাবে লড়াই করবে? ভিরানো তার ফোর্স নিয়ে তৈরি। দুই দলের মধ্যে শুরু হয়ে যায় ভয়ানক এক যুদ্ধ। ভাইরাবা তার বিশাল রোবোটিক কারটি নিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। তখন তাকে আটকানোর জন্য অশ্বত্থামাও সেখানে চলে আসে। সে মারতে মারতে রোবটটিকে ভেঙে ফেলে। মারিয়াম তখন সুমতি আর বাকি লোকেদেরকে নিয়ে একটি উড়ন্ত কারে করে চলে যাচ্ছিল। তখন তাদেরকে আটকানোর জন্য মানাসের পাঠানো কিছু লোক আসলে মারিয়াম নিচে বাইরে গিয়ে তাদেরকে প্রতিহত করে, কিন্তু মানাস এসে মারিয়ামকে মেরে ফেলে। ওই সময় সুমতি যে ফ্লাইং কারে ছিল সেটাতে কেউ শুট করলে সুমতি নিচে পড়ে যেতে শুরু করে। তখন আবার ভাইরাবা এসে সুমতিকে ধরে ফেলে। তারপর ভাইরাবা আর অশ্বত্থামা দুজন মিলে টেনে সুমতিকে উপরে তুলে আনে। অশ্বত্থামা তখন ভাইরাবাকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে মাথায় আঘাত পেয়ে ভাইরাবা অজ্ঞান হয়ে যায়। তখন অক্টোপাসের মতো কিছু যন্ত্র এসে অশ্বত্থামাকে পেঁচিয়ে ধরে। এই সুযোগে মানাস এসে সুমতিকে নিয়ে যেতে শুরু করে। মানাস সুমতিকে তার ফ্লাইং কারে নিয়ে গিয়ে বলে আর কেউ আছে একে বাঁচানোর জন্য?
তখন অশ্বত্থামার সেই লাঠিটি গিয়ে পড়ে ভাইরাবার হাতে। ভাইরাবার হাতের স্পর্শে লাঠিটি জ্বলজ্বল করে ওঠে। ভাইরাবারও জ্ঞান ফিরে আসে। সেই লাঠিটি তখন ধনুকে কনভার্ট হয়ে যায় এবং ভাইরাবার শক্তিও বহুগুণে বেড়ে যায়। অশ্বত্থামা এসব দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাইরাবা মানাসের পাঠানো সমস্ত লোককে মেরে ফেলে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন আর ভাইরাবা নেই, তার মধ্যে অন্য কেউ আছে। ভাইরাবা তখন মানাসকে মেরে সুমতিকে উদ্ধার করে আনে। ওই সময় বুঝে এসে ভাইরাবাকে ডাকলে তার সেন্স আসে। এতক্ষণ সে কি করেছে কিছুই তার মনে নেই। সে সুমতিকে নিয়ে কমপ্লেক্সে চলে যাচ্ছিল, কিন্তু অশ্বত্থামা এসে বুজ্জিকে ধরে ফেলে। অনেক চেষ্টা করেও অশ্বত্থামা তাকে আটকাতে পারে না। ওই সময় রায়া এসে অশ্বত্থামাকে জিজ্ঞেস করে এই লোকটি কে। যা শুনে অশ্বত্থামা মহাভারতের কিছু স্মৃতি মনে করতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন আর কর্ণের লড়াই হচ্ছিল। সেখানে আমরা অর্জুন হিসেবে বিজয় দেবরাকোন্ডা এবং কর্ণ হিসেবে প্রভাসকে দেখি। অর্জুন তখন কৃষ্ণকে বলে, দেখেছো কেশভা, কর্ণের আঘাতে আমার রথ কেবল 2 কদম পিছনে গিয়েছে, আর আমার আঘাতে ওর রথ 10 কদম পিছনে গিয়েছে। কৃষ্ণ বলে, তোমার রথটা অগ্নিদেব তোমাকে দিয়েছেন এবং রথের উপরে থেকে হনুমান তোমার রক্ষা করছে, আর তোমার সাথে তো আমি রয়েইছি। আমাদের 3 জনের আশীর্বাদ তোমার সাথে আছে। তারপরেও কর্ণ তোমার রথকে 2 কদম পিছনে করে দিয়েছে। এবার ভেবে দেখো কর্ণ কতটা শক্তিশালী। সূর্যদেবের শক্তি আছে তার মধ্যে এবং হাতে রয়েছে বিজয় ধনুক। অর্থাৎ এই ভাইরাবা আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো সূর্যপুত্র কর্ণের অবতার। তারপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি বাণী সুমতির গর্ভ থেকে পাওয়া সেই 1 ড্রপ সিরাম এনে ইয়াস্কিনকে দেয়। ইয়াস্কিন সেই সিরামটুকু নিজের মধ্যে নিয়ে নেয়। তখন তার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে শুরু করে। ইয়াস্কিনের হাড্ডিসার শরীর ঠিক হয়ে তার বয়স অনেকটাই কমে যায় এবং সেই আর্টিফিশিয়াল হাতগুলোর জায়গায় আসল হাত তৈরি হয়। এটা দেখে বাণী বলে, 1 ড্রপ সিরামেই এত পাওয়ার। এবার আমি বুঝতে পেরেছি ওই মেয়েকে কেন আমাকে ধরে আনতে হবে। ইয়াস্কিন বলে, না, এবার আমি যাব ওকে আনতে। ইয়াস্কিন তখন সেই ব্রহ্মাস্ত্রটি তুলতে সক্ষম হয়। আসলে এই ধনুকটি যেহেতু ব্রহ্মা তৈরি করেছেন এবং সিরামটি নেওয়ার কারণে ইয়াস্কিনের শরীরে কৃষ্ণ তথা ব্রহ্মার শক্তি প্রবেশ করায় তার পাওয়ার অনেক গুণ বেড়ে গিয়েছে, যার ফলে সে এই ধনুকটি তুলতে সক্ষম হয়েছে। মুভির প্রথম পার্টে ইয়াস্কিন আড়ালে থেকে সবকিছু পরিচালনা করত, কিন্তু এর পরবর্তী সিকুয়েলে হয়তো আমরা ইয়াস্কিনের সম্মুখ যুদ্ধ দেখতে পারবো এবং তাকে হয়তো কালী রূপে প্রেজেন্ট করা হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কালী আসলে ব্রহ্মার নেগেটিভ শক্তি দিয়ে তৈরি একটি রূপ। ভাইরাবাও হয়তো সে যে কর্ণের অবতার সেটা বুঝতে পেরে কমপ্লেক্সে যাওয়ার চিন্তা বাদ দিয়ে অশ্বত্থামার সাথে মিলিত হয়ে এই পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করবে এবং কালকি অবতারের জন্ম হবে। তো বন্ধুরা, এই অসাধারণ মুভিটি তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এত বছর পর আমাদের সকলের প্রিয় অমিতাভ বচ্চন স্যারকে এরকম একটি পাওয়ারফুল চরিত্রে দেখে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।